ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে প্রবল ঝোড়ো হাওয়া, গাছ চাপায় ৩ জনের মৃত্যু। কক্সবাজার ও চট্টগ্রামে ৭ নম্বর বিপদ সংকেত, দুর্বল হয়ে রাতে আঘাত হানার আশঙ্কা। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি, ৩ জনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ আরও ৫ জন। রাজনৈতিক কর্মকাণ্ডের নামে সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বললেন প্রধানমন্ত্রী। আর্থিক অনুদান দিলেন অবরোধে ক্ষতিগ্রস্তদের। ৩১ জুলাই কার্যকর হবে বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়। বহু প্রতীক্ষিত সেই ক্ষণের অপেক্ষায় ছিটমহলগুলোতে এখন উৎসবের আমেজ, চলছে নানা প্রস্তুতি। এবং বাঁচার স্বপ্ন ছেড়েই দিয়েছিলেন মিয়ানমার থেকে ফিরে আসা কয়েকজন, দুঃসহ জীবনের স্মৃতিচারণ। বৈরী আবহাওয়ার কারণে ১৫৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনা স্থগিত। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সৌমিত্র শুভ্র। গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেন ক্রমশ চট্টগ্রাম বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। চট্টগ্রাম ও কক্সবাজারে ৭ নম্বর এবং মংলা ও পায়রা বন্দরে ৫ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়ায় সেন্ট মার্টিন, ভোলা ও পটুয়াখালীতে ৩ জন নিহত ও আরও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গাছপালা ও ঘরবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকার নৌ রুটে সব ধরনের নৌ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে BIWTA। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সময় যত গড়াচ্ছে একটার পর একটা ঢেউয়ের উচ্চতা বাড়ছে আশঙ্কাজনকভাবে। বিশাল ঢেউগুলো আছড়ে পড়ছে সমুদ্র সৈকতে। এদিকে কোমেনের প্রভাবে কক্সবাজারের উপকূলীয় নিচু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। বুধবার রাতে জেলা প্রশাসনের নির্দেশের পর সকাল থেকে লোকজন স্থানীয় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন। সেন্ট মার্টিনে গাছ চাপায় মারা গেছেন একজন। এছাড়া টেকনাফের সাবারাং, বাহারছড়া, শাহপরীর দ্বীপে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বন্ধ রয়েছে বিমান চলাচলও। জোয়ার পানি যখন বাড়ি গেছে আমরা সব বাড়িঘর কুয়াশা হয়ে সব এখানে চলে আসি। মাইক দিয়ে পাবলিসিটি করছে, সব আমরা চলে আসি। 10,000-এর অধিক লোক আশ্রয় নিয়েছে এবং এখনো সিগন্যাল এটা বহাল থাকায় এখনো লোকজন আসতেছে। রাতে ঘূর্ণিঝড় কোমেন আঘাত হানার কথা থাকলেও খেপুপাড়া আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে সকাল থেকেই উপকূলীয় এলাকা কুয়াকাটায় দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে। এদিকে মৎস্য বন্দরে ফিরিয়ে আনা হয়েছে সাগরে থাকা সব মাছ ধরার ট্রলার। নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে উপকূলীয় এলাকার মানুষদের। ভোলার চরকুকরি-মুকরি, মনপুরা, লালমোহনে এরই মধ্যে শুরু হয়েছে দমকা হাওয়া সহ থেমে থেমে বৃষ্টি। বেশ কিছু ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আবহাওয়া খারাপ হওয়ায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরে যেতে বারবার মাইকিং করা হচ্ছে। কোমেনের প্রভাবে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। ঘূর্ণিঝড় মোকাবেলায় চট্টগ্রাম ও আশপাশের উপজেলাগুলোতে 229টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে শতাধিক মেডিকেল টিমও। বন্দরের ৩ নম্বর রেড অ্যালার্টের কারণে জেটি থেকে পণ্য খালাস সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। কর্ণফুলী নদীর ঘাটে থাকা লাইটারের জাহাজগুলো তৃতীয় কর্ণফুলী সেতু এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। 100 মেট্রিক টন চাল এবং 3 লক্ষ টাকা আমাদের এখন বরাদ্দ আছে এবং আমাদের চাহিদার ভিত্তিতে যে চাহিদা আমরা দেব, সরকার সেই পরিমাণ চাহিদা অনুযায়ী আমাদের ত্রাণ সহায়তা দিবে। আমাদের পোর্টে যে জেটিতে যে পণ্যের ওঠানামা, এটার জন্য আমাদের যে কি গ্যান্ট্রি ক্রেন অথবা মোবাইল ক্রেন, আমাদের যে সমস্ত সফিস্টিকেটেড ক্রেন আছে, সেগুলোর নিরাপত্তা বৃদ্ধির জন্য আমরা সেগুলোর অপারেশন গত রাত্রে 7 নম্বর হওয়ার পর বন্ধ রেখেছি। এদিকে সকাল থেকে ফেনীর উপকূলীয় এলাকা সোনাগাজীতে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। ঝড়ের প্রস্তুতি কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবকরা উপকূলের চরাঞ্চলে স্থানীয়দের আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যাওয়ার জন্য মাইকিং করছেন। গবাদি পশুগুলোকেও নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। সতর্কতার জন্য এইসব এলাকায় বাজানো হয়েছে সাইরেন। 7 নম্বর সতর্ক সংকেতের পতাকা তোলা হয়েছে বিভিন্ন জায়গায়। পরিস্থিতি ভয়াবহ খারাপ হইতেছে, তখন আমরা নামি বাড়ি বাড়ি যাই, আমরা ওদেরকে আমরা আশ্রয় কেন্দ্রের দিকে আমরা নিয়ে আসবো। অনেকে গরু মহিষ আমরা কাছে নিয়ে আসছে, আর অনেক মহিষ গরু এখনো বিচ্ছিন্ন অবস্থা আছে, সেগুলিও আনার জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে। এছাড়া BIWTA এর নির্দেশে বরিশাল, চাঁদপুর ও মাদারীপুর সহ উপকূলীয় এলাকায় সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে উপকূলীয় এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তাসমিন আফরোজ, সময় সংবাদ।
ঘূর্ণিঝড় কোমেন ধীরে ধীরে দুর্বল হয়ে আসছে। রাত 9টা থেকে 10টার মধ্যে এটি উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম। বিকেলে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি কথা জানান। 12টা থেকে 3টা পর্যন্ত, 3টার মধ্যে এরপরে সে কিছুটা আগিয়েছে মাত্র 5 কিলোমিটার। সুতরাং এটা একেবারে এই টাইমের মধ্যে এটা উপকূল অতিক্রম করবে এটা বলা যাচ্ছে না। তবে যদি এরকম অবস্থায় থাকে তাহলে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাবে। হঠাৎ যে মেসেজগুলি বা রাডার অবজারভেশনগুলি দেখে এটা হয়তো রাত 9টা 10টা এরকম টাইমে উপকূল অতিক্রম করতে পারে। উপকূল অতিক্রম করতে যদি সে আরো ছোট হয়ে যায় তাহলে উপকূল অতিক্রম করতে পারে না, সাগরের ভিতরে সে দুর্বল হবে। দর্শক, আজ সারাদিন কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সেখানকার আবহাওয়ার খবর আমাদের জানিয়েছেন রিপোর্টার কমল দে। এখন আমরা আবারও যাচ্ছি তার কাছে সেখানকার এই মুহূর্তের অবস্থা জানতে। কমল। ধন্যবাদ সৌমিত্র। ঘূর্ণিঝড় কোমেনের অপ্রভাবে কিন্তু কক্সবাজার পর্যটন নগরী কক্সবাজারে আবারও প্রবল বর্ষণ শুরু হয়েছে। অর্থাৎ বিকেলের দিকে আবহাওয়া কিছুটা উন্নতি ঘটেছিল, অর্থাৎ বৃষ্টি কমে গিয়েছিল। এরপর কিন্তু পর্যটকরা তারা আবার সৈকতে ফিরে এসেছিল, কিন্তু এখন যেহেতু আবার বৃষ্টি শুরু হয়েছে আবার সেজন্য লাইফ গার্ডের কর্মীরা পর্যটকদের সেখান থেকে সরিয়ে দিয়েছে। আপনারা জানেন এই ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে কিন্তু গতকাল রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়া বয়ে যাচ্ছে। তবে দুপুরের পর যখন দমকা হাওয়া সবচেয়ে বেশি ছিল, এরপর আবার যখন 3টা সাড়ে 3টার দিকে আবার বাতাস কমে আসে এবং বৃষ্টিও কমে আসে। এর ফলে কিন্তু কয়েক হাজার পর্যটক আবার সৈকত এলাকায় এসেছিল। তবে কিছুক্ষণ আগে এখন থেকে 3 থেকে 4 মিনিট আগে সেসব সবগুলি পর্যটককে কিন্তু আবার সৈকত থেকে সরিয়ে দিচ্ছে লাইফগার্ডের কর্মীরা। আপনি জানেন যে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে কিন্তু গত 3 দিন ধরে 2 থেকে 3 দিন ধরে কক্সবাজারের নিচু এলাকাগুলি প্লাবিত হয়ে আছে। এখনো সে পানি বাড়ছে, সে সাথে যুক্ত হয়েছে জোয়ারের পানি। অর্থাৎ সকাল থেকে আমরা দেখেছি জোয়ারের পানির সাথে সাথে কোমেনের যে জলোচ্ছ্বাসের পানি সবগুলি মিলে উপকূলীয় এলাকা ছিল একাকার, এবং কিছু যে নিচু এলাকাগুলি ছিল সেগুলো কিন্তু হাঁটু সমান পানিতে তলিয়ে আছে। সেখান থেকে সাধারণ লোকজনদেরকে সরিয়ে এনেছে জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস। তারা কিন্তু এনে আশ্রয় কেন্দ্রে রেখেছে এবং যাদের আশ্রয় কেন্দ্রে স্থান হয়নি তারা পার্শ্ববর্তী বিভিন্ন রাস্তা এবং হোটেল মোটেলের নিচে অবস্থান নিয়ে আছে। তবে এখন পর্যন্ত কিন্তু বড় কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। এক্ষেত্রে জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেছেন সব ধরনের দুর্ঘটনা এড়াতে তাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এবং সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কারণে এই কক্সবাজার সমুদ্র সৈকতে বিশাল সৈকত এবং হাজার হাজার পর্যটক উপস্থিত থাকা সত্ত্বেও কিন্তু তাদেরকে সৈকত এলাকায় নামতে দেওয়া হচ্ছে না। এক্ষেত্রে তারা লাইফগার্ডের কর্মীরা দাবি করছেন তারা গত 2 দিন ধরে সৈকত এলাকায় তেমন কোনো পর্যটককে নামতে দেয়নি, আজও সে অবস্থা বজায় রয়েছে। তো বলা যায় এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ছাড়াই চলছে এই সে ঘূর্ণিঝড় কোমেনের সেই কক্সবাজার আঘাত থানা কিংবা অতিক্রম করে যাওয়ার খবর। এখন আমি চলে যাচ্ছি চট্টগ্রামের ঘূর্ণিঝড়ের খবর জানার জন্য সহকর্মী ফেরদৌস লিপির কাছে। কমল, আমরা যাব। দর্শক জানাচ্ছিলেন রিপোর্টার কমল দে কক্সবাজার থেকে, এবং কমল যেমনটি বলছেন যে চট্টগ্রামের কাজীর দেউরিতে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, তার কাছে যাচ্ছি ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে সেখানে কি অবস্থা হয়েছে জানতে। লিপি। সৌমিত্র, সর্বশেষ আমরা 5:30টার দিকে চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের যে উপপরিচালক সন্তোষ চন্দ্র মতব্বরের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে চট্টগ্রামের দিকে যে ধেয়ে আসছিল কোমেন ঘূর্ণিঝড় সেটি কিন্তু ক্রমশ দুর্বল হয়ে পড়েছে এবং সেটা চট্টগ্রামে আঘাত হানার সম্ভাবনা খুবই কম, এবং হয়তো সন্ধ্যা নাগাদ সেটি চট্টগ্রাম অতিক্রম করে নোয়াখালীর দিকে যাবে এবং সম্ভাবনা বেশি আছে আসলে স্থলভাগ দিয়ে যাওয়ার জন্য। ফলে তেমন চট্টগ্রামের জন্য আর তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নাই বলে আমাদেরকে তারা নিশ্চিত করেছে অনেকটাই। এবং তারপরেও কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে যেমন বৃষ্টির পরিমাণ ছিল এখনো সেটি আসলে অব্যাহত আছে এবং বাতাসও তেমনটাই আসলে দমকা হওয়ার মতোই বইছে। তো এইরকম একটি দুর্যোগপূর্ণ আবহাওয়া এখনো বিরাজমান, তবে সেরকম ভয়ের কিছু নেই বলে সর্বশেষ তারা জানিয়েছে। তারপরেও আমরা দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তা এখনো বজায় রেখেছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং 229টি যে আশ্রয় কেন্দ্র সবগুলোতে কিন্তু জেলা প্রশাসন তত্ত্বাবধানে আছে। এছাড়া রেড ক্রিসেন্ট থেকে শুরু করে অন্যান্য যে স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন যে সরকারি সংস্থাগুলো তারা একসাথে সমন্বয় করেই কিন্তু কাজগুলো সম্পন্ন করছে এবং দুর্যোগ পরবর্তী যে পরিস্থিতি সেটা মোকাবেলা করার জন্য কিন্তু
প্রায় 100টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং আমরা এর বাইরেও আমরা দেখেছি যে আসলে চট্টগ্রাম বন্দরে যে অ্যালার্ট 3 জারি করা হয়েছে তা এখনো বিদ্যমান এবং পণ্য খালাস এবং উঠানামা কিন্তু বহির্নোঙরে এখনো বন্ধ রেখেছে এবং সব ধরনের পরিস্থিতি কিন্তু মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ থেকে শুরু করে সব ধরনের সংস্থাগুলো। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের এখনো পর্যন্ত সর্বশেষ তথ্য। সৌমিত্র। দর্শক, রিপোর্টার ফেরদৌস লিপি চট্টগ্রামে দুর্যোগের প্রভাবে সেখানকার পরিস্থিতি এবং প্রশাসনের প্রস্তুতি ঘূর্ণিঝড় মোকাবেলায় সেগুলো জানাচ্ছিলেন আমাদেরকে। দুর্যোগ মোকাবেলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এই কথা জানান। এ সময় তিনি সবাইকে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেন। আমরা সম্পূর্ণ যে কোনো দুর্যোগ মোকাবেলা করার জন্য মতো আমাদের প্রস্তুতি রয়েছে। উপরে আল্লাহ, নিচে আমরা সবাই সন্নিধভাবে সেটা মোকাবেলা করব। খাদ্যের অভাব নাই, আল্লাহর মতো টাকার অভাব নাই, জনবলের অভাব নাই, মনোবলের অভাব নাই। কোথা না করুক এই ধরনের যদি কোনো বড় ধরনের একটা ধস নামে তাহলে তাদের খাওয়া সবচেয়ে 3 দিন বা 4 দিন লাগে। এই খাওয়া আমাদের পর্যাপ্ত খাওয়া হাতে আছে। শুরু হয়েছে ক্ষণ গণনা। 31 জুলাই শুক্রবার ঘড়ির কাঁটা রাত 12টা পার হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হবে ছিটমহল বিনিময়। মানুষের জীবনযাত্রার পাশাপাশি বদলে যাবে বাংলাদেশ ও ভারতের মানচিত্র। আর থাকবে না ছিটমহল নামে কোনো জনপদ। বহু প্রতীক্ষিত সেই দিন, সেই ক্ষণের অপেক্ষায় ছিটমহলগুলোতে এখন বিরাজ করছে উৎসবের আমেজ। ঐতিহাসিক এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চলছে নানা প্রস্তুতি। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1974 সালের মুজিব ইন্দিরা চুক্তি এবং 2011 সালে শেখ হাসিনা মনমোহনের মধ্যে স্বাক্ষরিত প্রোটোকল অনুযায়ী শুক্রবার রাত 12টার পর থেকে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের 111টি ছিটমহল বাংলাদেশের এবং ভারতের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশের 51টি ছিটমহল ভারতের অন্তর্ভুক্ত হবে। ফলে দীর্ঘ 68 বছরের অবরুদ্ধ আর অমানবিক দুঃসহ জীবন থেকে মুক্তি পাবেন দুদেশের 162টি ছিটমহলের অর্ধলক্ষাধিক মানুষ। শৃঙ্খল মুক্তি এবং বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার দিনক্ষণ সমাগত হওয়ায় দারুণ উচ্ছ্বসিত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অবস্থিত দাসিয়ার ছড়া ছিটমহলের অধিবাসীরা। আমরা বাংলাদেশি হয়ে যাচ্ছি, তাই আমরা খুশিতে খুব আনন্দ। চারদিকে সুযোগ সুবিধা পাবো বলে আমরা খুব খুশি। আমরা এখন বাংলাদেশি হইলাম, খুব খুশি হয়েছি, খুব আনন্দ হয়েছি। অন্ধকারে ছিলাম, এখন আমরা আলো পাইছি। এদিকে ছিটমহল বিনিময়ের ঐতিহাসিক দিনক্ষণকে স্মরণীয় করে রাখতে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিট বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই দিনটাকে স্মরণ রাখার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি, যাতে আমরা এই দিনটাকে স্মরণ রাখতে পারি। ইতিহাস সৃষ্টিকারী একটা নতুন রেকর্ড সৃষ্টি করার জন্য 111টি ছিটমহলের মানুষ আমরা আনন্দ উল্লাসের প্রস্তুতি নিয়েছি। লাঠি খেলা সহ জারি সারি পল্লী গান আমাদের এই ছিটমহলের মানুষের আনন্দ উল্লাস পালন করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। 2015 সালের জনগণনা হালনাগাদের পর বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত 111টি ছিটমহলের জনসংখ্যা 41,449 জন। এর মধ্যে 979 জন ভারতের নাগরিকত্ব বহাল রেখে সে দেশে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। অন্যদিকে ভারতের অভ্যন্তরে অবস্থিত 51টি ছিটমহলের জনসংখ্যা 14,854 জন। সময় সংবাদ, কুড়িগ্রাম। দর্শক, এই মুহূর্তে কুড়িগ্রামের দাসিয়ার ছড়া ছিটমহলে আছেন আমাদের রিপোর্টার তাফসির বাবু। সেখানকার খবরাখবর জানতে যাচ্ছি তার কাছে। তাফসির। হ্যাঁ সৌমিত্র, আসলে এখান থেকে আমরা সারাদিনই এখানকার উদযাপনের খোঁজ খবর দিয়েছি। তো আজকে এখানে যেটা হচ্ছে যে প্রস্তুতি চলছে, কারণ কালকে তো 31 তারিখ, কালকে রাত 12টা 1 মিনিট থেকে আসলে উৎসবের সূত্রপাত হবে, ছিটমহল বিনিময়ের যে উৎসব সেটি। তো আজকে এখানে প্যান্ডেল বানানো হচ্ছে এবং বলা হচ্ছে যে একটি বিজয় মঞ্চ সেটি এখানে বানানো হচ্ছে। বাংলাদেশের ছিটমহলগুলোর মধ্যে মূল যে উৎসবের অনুষ্ঠানটি সেটি এই দাসিয়ার ছড়ায় অনুষ্ঠিত হবে এবং এখানে সেই অনুযায়ী এখানে একটি প্যান্ডেল বানানো হয়েছে, বিজয় মঞ্চ বানানো হয়েছে এবং এখানে যারা ভলান্টিয়ার রয়েছেন তাদের মাঝে কালকের যে কার্ড সেগুলো বিতরণ করছেন এখানকার কর্মকর্তারা এবং তারা বলছেন যে কালকে খুব জম্পেশভাবেই তারা উৎসবটি পালন করবেন, কারণ দীর্ঘ 68 বছর বাপদাদা থেকে শুরু করে তাদের বর্তমান যে প্রজন্ম, তরুণ প্রজন্ম, সকলেই যে একটা স্বাধীন দেশে বাস করেও একটা বৈষম্যমূলক অবস্থানে কিংবা পরাধীন জীবনযাপন করেছেন, সেটির আসলে অবসান ঘটছে কালকে রাত 12টা 1 থেকে। তো সেই জন্য কালকে সারাদিনই তারা দুপুর থেকে শুরু করবেন উৎসব উদযাপন এবং আমাদেরকে তারা যেটি
যেটি জানিয়েছেন যে দুপুরের পর এখানে প্রথমে প্রার্থনা হবে, হিন্দু এবং মুসলিম উভয়েই তাদের নিজ নিজ প্রার্থনা গৃহে প্রার্থনা করবেন এবং এরপরে বিকেলে লাঠি খেলা এবং নৌকা বাইচ হবে স্থানীয় নদীতে। এবং রাতের বেলা 12টা 1 মিনিটে যেটি হবে যে 68 বছর তারা বঞ্চনায় ছিলেন, সেই 68 বছর শেষ হচ্ছে সেটি উদযাপন তারা করবেন 68টি মোমবাতি জ্বালিয়ে। এরপরে এখানকার সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক আমাদেরকে জানিয়েছিলেন যে তারা এখানে 21 বার তোপধ্বনির একটা ব্যবস্থা করবেন, সেই বিষয়ে কথাবার্তা চলছে। এবং রাতের বেলা তারা এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন, সিটের যারা বাসিন্দা রয়েছেন, তাদের সাথে তারা একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছেন। তো মূলত এরকমই একটা আয়োজন চলবে কালকে। তো আজকে সেটারই প্রস্তুতি চলছে এবং এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে আমরা উৎসবের আবহ দেখতে পাচ্ছি। তারা সকলে আসলে এই ঐতিহাসিক ঘটনাটি সাক্ষী হতে চাচ্ছেন এবং এই আনন্দটি উপভোগের জন্যই প্রস্তুত হচ্ছেন। তো সৌমিত্র, এই ছিল দাসিয়ার ছড়া থেকে সর্বশেষ খবর। দর্শক, রিপোর্টার তাফসির বাবু জানাচ্ছিলেন দাসিয়ার ছড়া ছিটমহল থেকে দীর্ঘ 68 বছরের যে অপেক্ষা সেটির অবসান এবং সেই যে অবসান সেটিকে বরণ করে নিতে, নতুন দিনকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছেন ছিটমহলের মানুষ। সেই সব খবরাখবরই জানাচ্ছিলেন, তাদের প্রস্তুতির খবরাখবর জানাচ্ছিলেন রিপোর্টার তাফসির বাবু। এদিকে পঞ্চগড়ে ছিটমহলের যেসব অধিবাসী হেড কাউন্টিং এর শেষ দিনে নির্ধারিত সময়ের পরে ভারতে যাওয়ার জন্য আবেদন করেছিলেন, আজ তাদের যাচাই বাছাই সহ মতামত নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বেলা 12টায় দেবীগঞ্জ উপজেলার অভ্যন্তরে কোট ভাজনী ছিটমহলের নতুন হাজারিহাট অস্থায়ী ক্যাম্পে এই যাচাই বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়। ভারতে যাওয়ার ব্যাপারে উভয় দেশের সরকারের উপর নির্ভর করবে বলে জানা গেছে। ছিটমহলে ছিলাম, এখন আমরা ভারতে যেতে চাই এবং আমি আমার মা বাবার সঙ্গে ভারতে যাব। আমাদের অবজারভেশনটা আমরা জানাবো, বাদ দেওয়া বা নিয়ে যাওয়া এটা দুই সরকার যৌথভাবে বসে সিদ্ধান্ত। বাংলা সময় আরো থাকছে। কয়েকদিনের ভারী বর্ষণে চাঁদপুর লক্ষ্মীপুর সেচ প্রকল্পে ভয়াবহ জলাবদ্ধতা। বিপরীত চিত্র রংপুর অঞ্চলে। পানির অভাবে আমন চারা রোপণ করতে না পেরে বিপাকে কৃষক। বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক কর্মসূচির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের আর কোনো ক্ষতি বরদাস্ত করা হবে না। নাশকতায় নিহতদের পরিবার, আহত এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে যারা দেশ জুড়ে নাশকতা চালিয়েছে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। বছরের শুরুতে সরকার বিরোধী আন্দোলনে দেশ জুড়ে চালানো হয় ব্যাপক নাশকতা। পেট্রোল বোমায় পুড়ে মারা যান শতাধিক মানুষ, আহত হন আরো অনেকে, পুড়িয়ে দেয়া হয় শত শত যানবাহন। পরে এসব নাশকতার ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় সরকার। এরই ধারাবাহিকতায় চতুর্থবারের মতো 215 জনকে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গিবাদী কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড অনুদানের অর্থ তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন তিনি এবং তার সরকার। স্পষ্ট জানিয়ে দেন, নাশকতাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা এভাবে ক্ষতি করেছে তাদের শাস্তি অবশ্যই ইনশাল্লাহ আমরা করব, তাদের কেউ রেহাই পাবে না। তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা ইতিমধ্যে নিতে শুরু করেছে, আমরা তা নেব এবং তাদের শাস্তি, কারণ দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড করবার সাহস পাবে। কাজে ভবিষ্যতের জন্য মানুষকে এইভাবে ক্ষতিগ্রস্ত করবার সাহস না পায় সেই ধরনের শাস্তি ব্যবস্থা ইনশাল্লাহ করতে হবে এবং তা করব এবং আপনাদের সহযোগিতা কামনা করি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাতের অবরোধ নাশকতার ঘটনায় দেশের সাময়িক ক্ষতি হয়েছে, কিন্তু তারা দেশকে ধ্বংস করতে পারেনি। যে ক্ষতি আপনাদের হয়েছে সে ক্ষতি পূরণ করা এটা সম্ভব নয়। তারপরেও আমাদের সবসময় একটা চেষ্টা রয়েছে জনগণের পাশে দাঁড়ানো। কারণ ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে যে মানুষের এত বড় ক্ষতি কখনো কেউ করতে পারে এটা কল্পনা করাও যায় না। স্বাধীন দেশে স্বাধীনভাবে মানুষ চলাফেরা করবে, নিজের জীবনকে উন্নত করবে, এটাই তো মানুষের কামনা। আর সেখানে যদি এইভাবে মানুষের ক্ষতি করা হয় সেটা আমরা কখনো বরদাস্ত করব না। নাশকতায় নিহতের পরিবার এবং ক্ষতিগ্রস্ত মোট 994 জনকে এ পর্যন্ত 4 দফায় 33 কোটি টাকারও বেশি অনুদান দেয়া হলো সরকারের পক্ষ থেকে। জনগণকে পুড়িয়ে মারা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করতে প্রত্যেক জেলায় সরকারি আইনজীবী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে ডিসিদের সঙ্গে বৈঠকে মাঠ পর্যায়ে সাধারণ মানুষের কাছে আইনি সহায়তা পৌঁছে দিতেও তাদের সহায়তা চেয়েছেন আইনমন্ত্রী। এদিকে দূষণ এবং দখলের হাত থেকে বাঁচাতে সারা দেশের নদীর সীমানা নির্ধারণ করতে জেলা প্রশাসকদের তৎপর হতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাহজাহান খান।
জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রশাসনকে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে, অপরদিকে তথ্য সন্ত্রাস রুখে দিতে হবে এবং অপসাংবাদিকতা রুখে দিতে হবে। জেলা পর্যায়ের প্রশাসনকে গণমাধ্যমের পক্ষে থেকে আমাদের উন্নয়ন, সমৃদ্ধি, সংস্কৃতি, ঐতিহ্য যাতে সুষ্ঠুভাবে বিকাশ লাভ করতে পারে সেইভাবে প্রশাসন সব রকম সহায়তা দেবেন। নদীর যে দখল, দূষণ এগুলো দূর করার জন্য সীমানা চিহ্নিত করা শুধু ঢাকা শহরেই নয়, বাংলাদেশের সকল নদী সীমানা চিহ্নিত করার জন্য আমরা বলেছি, যেটা কোর্টের নির্দেশনাও আছে যে আরএস এবং সিএস অনুযায়ী এটা করতে হবে। আমরা সেই ব্যাপারে তাদের তৎপর হওয়ার জন্য বললাম। আমরা মামলা জট কমানোর জন্য অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন এর যে পদ্ধতি আমরা গ্রহণ করছি সেটাকে মানুষকে উৎসাহিত করার জন্য তৎপর হন, সেই জন্য তাদেরকে অনুরোধ করলাম। আর লিগ্যাল এইডের ব্যাপারে তাদের সহায়তা চাইলাম। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে যাত্রীবাহী নৌকা ডুবে নিহত হয়েছেন 3 জন, আহত হয়েছেন আরও 30 জন। এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন 5 জন। পুলিশ জানায় সকালে আরুয়াইল ইউনিয়নের দুবাজাইল থেকে শতাধিক যাত্রী নিয়ে অরুয়াইল বাজারে যাওয়ার সময় ছেত্রা নদীতে বৈরী আবহাওয়ার মুখে পড়ে ডুবে যায় নৌকাটি। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় অনেকে সাঁতরে উপরে উঠে আসেন। তবে প্রবল ঢেউ ও স্রোতের কারণে 3 জন ঘটনাস্থলেই মারা যান। এখনও 5 জন নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে নিহতের প্রত্যেকের পরিবারকে 5,000 করে টাকা দিয়েছে উপজেলা প্রশাসন। মানে 100-150 জন যাত্রী নিয়ে একটি নৌকা অরুয়াইল বাজারে যাচ্ছিল দুবাজাইল থেকে। আপনার তিতাস নদীর একটা শাখা নদী হলো ছেত্রা নদী, ওখানে পৌঁছার পর সকাল অনুমান 9 ঘটিকার সময় প্রতিকূল আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। আশেপাশের গ্রামের লোকজন নৌকা নিয়ে এসে নিজ উদ্যোগে সবাই ঝাঁপিয়ে পড়ে এভাবে উদ্ধার কাজ করা হয়। 3টা লাশ ইতিমধ্যে উদ্ধার হয়েছে, 2-4-5 জন নিখোঁজ আছে, আর 20-40 জন লোক আহত আছে। উপজেলা প্রশাসন ইতিমধ্যে আমরা 5,000 টাকা করে প্রতি লাশে সৎকারের জন্য দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে কাওড়াকান্দি শিমুলিয়া নৌ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। সকাল থেকে নদী উত্তাল হওয়ায় দুর্ঘটনা এড়াতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকামুখী যানবাহন ও যাত্রীদের চাপ বাড়তে শুরু করে কাওড়াকান্দি ঘাটে। এ সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করেও লঞ্চ না পেয়ে ফিরে গেছেন অনেকেই। তবে অনেককেই ফেরিতে পদ্মা পাড়ি দিতে দেখা গেছে। তবে উত্তাল স্রোত থাকায় ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে। এদিকে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নৌ রুটে চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ। লঞ্চ ঘাটে আসছে, শুনলাম যে লঞ্চ নাই, তখন বিকল্প ব্যবস্থা ফেরি, এই ফেরিতে যাতায়াত করার জন্য আমি ফেরিতে উঠছি। রাত 7টা বাজে আইছি, ঘাটে এই পর্যন্ত বসে আছি। ঠিক আছে, কখন যে ফেরি পাবো, কখন যে নিশ্চিত, এটা কোনো নিশ্চিত নেই। লঞ্চ এবং সিবোট চলাচল বন্ধ রয়েছে এবং আমাদের ফেরি গুলা স্বাভাবিকভাবে চলছে, তবে স্রোত বেশি হলে অনেক সময় ডাম ফেরিগুলো চলাচলের সময় একটু বেশি নেয়। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে ফেনীর উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস বইছে। এই মুহূর্তে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় আছেন আমাদের রিপোর্টার বক্তিয়ার মুন্না। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মুন্না। হ্যাঁ ইশরাত, আপনি যেভাবে বলছিলেন ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে ফেনীতেও এই সমুদ্র উপকূলীয় সোনাগাজীর 3টি ইউনিয়নে ফেনীর এখানকার চরচান্দিয়া, চরদরবেশ এবং সোনাগাজী সদর, এই 3টি ইউনিয়নেই আসলে এই সমুদ্র উপকূলীয়। তো এখানে আসলে সকাল থেকে আমরা যেটা দেখেছি, সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তবে এখন আমরা যেটা দেখেছি যে বৃষ্টিপাত একটু বাড়ছে এবং সাথে বাতাসও একটু বাড়ছে। তো এই বাতাস বাড়ার সাথে সাথে আমরা যেটা মানে এখানে দেখেছি, এখানে আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু প্রভাব এই ধরনের, এখানে যে একটা প্রভাবের কারণে যে এখানে তীরে কুলে উঠে আসবে আশ্রয় কেন্দ্রগুলোতে, এরকম কিন্তু বিষয় আমরা এখানে কোথাও আমরা দেখতে পাইনি। এখানে একটা বিষয় আমরা বলে রাখি, সেখানে আমরা সকাল থেকে যেটা দেখেছি, এখানকার প্রায় 1,500 স্বেচ্ছাসেবক কর্মী যারা আছে ঘূর্ণিঝড় প্রস্তুত কর্মসূচির, তারা মাইকে মাইকে ঘোষণা করছিল
হ্যান্ডমাইকে ঘোষণা করছিল তাদেরকে আশ্রয়কেন্দ্রে আসার জন্য, কিন্তু কেউ এখানে আশ্রয়কেন্দ্রে তারা আসেনি। তো আমরা এবার জানার চেষ্টা করছি এবং এখানকার স্থানীয় যিনি ইউপি চেয়ারম্যান আছেন তার কাছেও আমরা কথা বলেছি এবং বিভিন্ন লোকের সাথে কেন ওনারা আসতে চান না। তো তাদের কথা হচ্ছে যে 91 বন্যায় একবার হয়েছিল, সেখানে ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছিল, এর পরবর্তীতে বিভিন্ন সংকেত এসেছে কিন্তু কোনো ধরনের ক্ষয়ক্ষতি পড়ে না, যার কারণে তারা সাহস তাদের বেড়ে গেছে এবং সাহসের কারণেই কিন্তু তারা আশ্রয়কেন্দ্রে আসতে চায় না। তো এই ক্ষেত্রে আবার তাদের এখনো কিন্তু যদি আবার আঘাত হানেও তারা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি এখন পর্যন্ত তারা কিন্তু চরাঞ্চলে আছে এবং ঝুঁকির মধ্যেই আছে, নিরাপত্তা ঝুঁকির মধ্যেই আছে, কিন্তু তারা কেউ এখন একটা লোক এখনো আশ্রয়কেন্দ্রে আসেনি। তো আরেকটা বিষয় আমি বলে রাখি, এখানকার যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন লুৎফুন নাহার, আমরা তার সাথে কথা বলেছি, উনি বলেছেন সর্বরকম ওনারা ওনাদের প্রস্তুতি রয়েছেন, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য ওনারা তৈরি আছেন এবং তাদের বিভিন্ন সরকারি যে বিভাগ আছে, ফায়ার সার্ভিস, পুলিশ, বন বিভাগ এবং বিদ্যুৎ বিভাগ সবাই প্রস্তুত আছে। এবং বিদ্যুৎ বিভাগের কথা বলা হয়েছে, এই ধরনের কোনো আঘাত হানলেই সাথে সাথে বিদ্যুৎ বন্ধ করে রাখার জন্য একটা নির্দেশনাও আছে, এখানে নির্দেশনা দেওয়া আছে। তো এখানে মোটামুটি সব মিলিয়ে যদি কোনো ধরনের আঘাত আসে বা কোনো ধরনের জলোচ্ছ্বাস হয়, কিন্তু সেটা পরিস্থিতি মোকাবেলা করা হবে সঠিকভাবে, এটাই আমাদের থেকে জানিয়েছেন এখানকার প্রশাসন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, ফেনী সোনাগাজী উপজেলার চরচাঁদে ইউনিয়ন পরিষদ এলাকা থেকে সেখানকার ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়ার কি অবস্থা সেটা জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার বক্তিয়ার মুন্না। এদিকে টানা বর্ষণে বাগেরহাটে জেলা প্রশাসনের 3টি ভবনের শতাধিক কক্ষ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনের ছাদ ও পিলারগুলোতে দেখা দিয়েছে বড় ফাটল। জেলা প্রশাসনের কর্মকর্তারা অভিযোগ করেছেন অধিকাংশ কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছে। এরই মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ে নষ্ট হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ কাগজপত্র। বিভিন্ন কক্ষের মালামাল সরিয়ে নেওয়ার জায়গা না থাকায় পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। অনেক কর্মকর্তা পলিথিনের শরীর ঢেকে গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছেন। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম, আর প্রয়োজনীয় সেবা থেকে জনগণ বঞ্চিত হচ্ছেন। এই অবস্থায় দ্রুত নতুন ভবন নির্মাণ অথবা ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কারের দাবি জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। প্রত্যেকটা রুমেই প্রচুর পরিমাণে পানি পড়তেছে, আর আমরা পলিথিন দিয়ে পাশে বসে আছি, কেউ কাজ করতে পারতেছি না। পলিথিন সরাই ফেললে ফাইলগুলো ভিজে যাচ্ছে। রুমের ভিতরে বসার কোনো সুযোগ নাই, পলিথিন দিয়ে সমস্ত ফাইলপত্র ঢেকে রাখা হয়েছে। অন্য কোথাও শিফট করার মতো কোনো জায়গাও নাই। যে কোনো সময় যে এই ভবনটি ছাদ বসে পড়তে পারে, এই ক্ষেত্রে আমরা পিডব্লিউডি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু সহযোগিতা কামনা করছি, যাতে অতি দ্রুত এখানকার ছাদের প্রয়োজনীয় সংস্কার করা হয়। কয়েকদিনের টানা ভারী বর্ষণে চাঁদপুর সেচ প্রকল্পে দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এতে প্রকল্পের ভেতরের সহস্রাধিক খামারের শত কোটি টাকার মাছ ভেসে গেছে বলে দাবি মৎস্য খামারিদের। তবে প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছেন জলাবদ্ধতা দূর করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ফারুক আহমেদের তথ্য ও কৃষ্ণকান্তদের ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর ও পাশের লক্ষ্মীপুর জেলার 6টি উপজেলা নিয়ে চাঁদপুর সেচ প্রকল্প। 54,000 হেক্টর ভূমি নিয়ে 1977 সালে এই প্রকল্পটি চালু হয়। প্রথম 2 দশক ধরে কৃষির জন্য প্রকল্পটি বেশ জনপ্রিয় হয়ে উঠলেও পরবর্তীতে প্রকল্পের বিভিন্ন এলাকায় রিং ডাইকের মধ্যে এবং ডাকাতিয়া নদীর বিভিন্ন অংশে সহস্রাধিক মাছের খামার গড়ে ওঠে। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে খামারিরা দিশেহারা। প্রকল্প এলাকা জলাশয় ও ডাকাতিয়া নদীর বিভিন্ন অংশে জলাবদ্ধতার কারণে ভেসে গেছে কোটি কোটি টাকার মাছ। গত 10 বছর ধরে আমরা এই বৃষ্টি বাদল দেখি না, এখন বর্তমানে বৃষ্টি বাদল আমাকে বহুত ক্ষয়ক্ষতি হয়ে গেছে গিয়া, মাছ সব গেছে গিয়া। আমি ব্যাংক থেকে প্রায় 1-1.5 কোটি টাকা লোন আছে, এই লোনে না প্রায় 7 থেকে 8 কোটি টাকা ইনভেস্ট করছি। আমরা যে মাছ চাষ করতেছি আমাদের সমস্ত মাছ বাইরে গেছে গিয়া আড়ের উপরে দিয়া। খামার মালিক নেতারা জানান ভয়াবহ এমন পরিস্থিতিতে নানাভাবে মাছ রক্ষার চেষ্টা চলছে। এ ব্যাপারে সরকারের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন তারা। মাছের চাষিরা নেট, বালির বস্তা, কচুরি ফেনা দিয়া তাদের মাছের খামারগুলা আপ্রাণ চেষ্টা চালাইতেছে রক্ষা করার জন্য। অনতিবিলম্বে এই চাঁদপুর সেচ প্রকল্প থেকে পানি নিষ্কাশন করে মৎস্যজীবীদের শত কোটি টাকার বিনিয়োগ রক্ষা করার জন্য আকুল আবেদন জানাচ্ছি। এদিকে জলাবদ্ধতার ভয়াবহতা সরেজমিনে দেখে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এনেছেন বলে জানান উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। মাছের পুকুরগুলো সব ভেসে গিয়েছে, তো আমরা যথাযথ কর্তৃপক্ষের
গোচরীভূত করেছি বিষয়টি এবং ওনারা ব্যবস্থা নিচ্ছেন। আর প্রকল্প রক্ষণাবেক্ষণকারী পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ এই কর্মকর্তা জানান, নতুন করে বৃষ্টিপাত না হলে আগামী এক সপ্তাহের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। এই এলাকায় জুলাই মাসে বৃষ্টিপাত হয়েছে অন্যান্য বছরের তুলনায় প্রায় দ্বিগুণ, এজন্য সময় লাগছে বেশি। আতঙ্কিত হবার কিছু নেই। প্রতি বছর জুলাই মাসে গড়ে 400 মিলিমিটার বৃষ্টিপাত হলেও এবার 750 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চাঁদপুরে, যা গত 100 বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। সময় সংবাদ, চাঁদপুর। সমুদ্র উপকূলবর্তী জেলাগুলো ঘূর্ণিঝড় ও বন্যার কবলে পড়লেও একেবারেই বিপরীত চিত্র উত্তরের জনপদ গাইবান্ধায়। তীব্র তাপদাহে পুড়ছে গোটা এলাকা। প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আজ বেলা 12:30 পর্যন্ত গাইবান্ধায় সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ করে অস্বাভাবিক হারে তাপমাত্রা বেড়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না শ্রমজীবী মানুষেরা। বাড়ি থেকে বের হলেও গরমের কারণে অলস সময় কাটাচ্ছেন তারা। অনেকেই আবার গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন। এছাড়া শহরের মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে ডাবের পানি, আখের রস, লেবু শরবত। যাদের রিকশার উপরেই গোটা সংসার নির্ভর করে, ভ্যানের উপর নির্ভর করে, এই মানুষগুলোর নাভিশ্বাস উঠে গেছে। এই যাবৎকালে আমার দেখা মতে এত রোদ আমি দেখিনি আমার যতদিন থেকে ইয়া হয়েছে, এবং বিভিন্ন রকমের অসুবিধা হচ্ছে। একই অবস্থা উত্তরের আরেক জেলা রংপুরেও। এখানকার কৃষি অঞ্চল পুড়ছে খাঁখা রোদে। পানির অভাবে আমন চারা রোপণ করতে না পেরে বিপাকে পড়েছেন কৃষকরা। এ অবস্থায় রোপা আমনের আবাদ নিয়ে শঙ্কায় তারা। শাকিল মাহমুদের ক্যামেরায় রংপুর থেকে মানিক সরকারের রিপোর্ট। আমনের চারা রোপণের ভর মৌসুম এখন, আর চারা রোপণ মানেই প্রয়োজন পানি ও কাদা মাটিতে লেপ্টে থাকা জমি। কিন্তু শ্রাবণের অর্ধেক পেরিয়ে গেলেও প্রত্যাশিত বৃষ্টির দেখা নেই শস্য ভাণ্ডার বলে খ্যাত উত্তরের জেলাগুলোতে। আমনের ভর মৌসুম অতিক্রান্ত হতে চললেও শুধুমাত্র পানির অভাবে এখনো ফাঁকা মাঠের পর মাঠ। এতে করে হাত পা গুটিয়ে আকাশের পানে চেয়ে নিরুপায় এখন ক্ষুদ্র ও বর্গা চাষিরা। জমি আমি রেডি করে রাখছি, পানির বেগর আমি জমি কাটতে পারছি না। পুকুরে পানি থাকতেছে না, আমরা আবাদ করতে পারতেছি না। আবাদ চালিয়ে নিতে অবস্থাপন্ন কৃষকেরা বিদ্যুৎ ও ডিজেল চালিত সেচ যন্ত্রের মাধ্যমে পানি দিয়ে চারা রোপণ করলেও তীব্র রোদের কারণে সে পানিও শুকে চৌচির হচ্ছে বিস্তীর্ণ চারার জমি। কৃষকরা বলছেন সকালে পানি দিলেই বিকালেই সে পানি শুকিয়ে যাচ্ছে। এতে বাড়তি খরচ হলেও দাম নেই ফসলের। এই অবস্থায় দিশেহারা তারা। সকালবেলা 6 ঘন্টা পানি দিই, 6 ঘন্টা পানি দিতে 900 টাকা খরচ, সন্ধ্যা হইতে হইতে পানি শেষ। 50 শতকের জমিতে আপনার 4 থেকে 5 ঘন্টা পানি লাগতেছে। 5 ঘন্টা পানি লাগতেছে সমান সমান মনে করেন যে আপনার 750 টাকা খরচ বৃদ্ধি পাচ্ছে। ধানের দাম নাই, এভাবে আমরা কৃষি কিভাবে বাঁচবো? এদিকে অনাবৃষ্টিতে ভোগান্তির কথা স্বীকার করে নিয়ে খরা মোকাবেলায় কৃষকদের নানা পরামর্শ দিয়ে কৃষি বিভাগ বলছে শ্রাবণ জুড়েই চারা রোপণের সময় রয়েছে। কৃষক ভাইদেরকে আপাতত ওই শ্যালো মেশিনকে চালু করে দিয়ে ধান লাগানোর ব্যবস্থাটা আমরা করার জন্য পরামর্শ দিচ্ছি, বা জমির পাশেই গর্ত করে সেখানে পানি রাখার ব্যবস্থা করে সেখানে লাগানোর ব্যবস্থা করার জন্য আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় এবার 5,61,239 হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এ পর্যন্ত 2,82,925 হেক্টর জমিতে অর্জিত হয়েছে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। মানিকগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবির এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2002 সালের 6 এপ্রিল পরকীয়া প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে খাবারে বিষ মিশিয়ে সাধুকে হত্যা করে তার স্ত্রী সুহেলি সুলতানা। এ ঘটনায় সাধুর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করলে 2003 সালে পুলিশ অভিযোগ গঠন করে এটি আদালতে পাঠায়। পরে দীর্ঘ বিচারিক কার্যক্রম ও 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আজ এই রায় দেওয়া হয়। রায়ে মামলার অপর আসামি সুহেলির প্রেমিক সেন্ডুকে খালাস দিয়েছে আদালত। এদিকে মামলার রায়ে বাদী বিবাদী দুপক্ষই অসন্তোষ প্রকাশ করেছেন। ফরিদপুরের বোয়ালমারীতে গৃহবধূ লিপি হত্যা মামলায় 2 জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এ সময় আরো 4 আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হল নিহত লিপি বেগমের স্বামী মোকাদ্দেস হোসেন মোকা মৃধা ও তার সহযোগী কবির খাঁ। এছাড়া যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হল মোকাদ্দেস হোসেনের বড় ভাই জাকির মৃধা সহ আসির মৃধা, জালাল মৃধা ও মিরাজ মৃধা। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আরেক আসামি বুলু বেগমকে খালাস দেওয়া হয়। মামলার বিবরণে জানা যায় 2005 সালে
16 জুলাই আরুয়াকান্দি গ্রামে আসামিরা যৌতুকের দাবিতে নির্মমভাবে হত্যা করেন গৃহবধূ লিপি বেগমকে। এই ঘটনায় নিহতের বাবা আকমল মৃধা বাদী হয়ে বোয়ালমারী থানায় 7 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড সহ 10,000 টাকা জরিমানার আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সকালে বিচারক AKM এনামুল হক এই আদেশ দেন। মামলার বিবরণে জানা গেছে 2011 সালের 5 জানুয়ারি শ্রীপুর উপজেলার হরথুকির টেক এলাকায় স্ত্রী চম্পা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী। এ ঘটনায় চম্পার বাবা শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে এ বছর 24 মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ঝালকাঠিতে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায় রাজাপুর উপজেলায় প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে একই এলাকার ফয়জুল, দুলাল মিস্ত্রি সহ মোট 5 জন। একই সাথে এই ঘটনার স্থির চিত্র মোবাইল ফোনে ধারণ করে তারা। কয়েকদিন আগে এই স্থির চিত্র ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় গতকাল নির্যাতিতার বাবা বাদী হয়ে ফয়জুল, দুলাল এবং তার স্ত্রী পূর্ণিমা রানী সহ 5 জনকে আসামি করে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন। গত রাতে অভিযান চালিয়ে দুলাল মিস্ত্রি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় অভিযুক্ত বাকি 3 জন এখনো পলাতক রয়েছে। এই মামলার আসামিরা প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে এবং এই ধর্ষণের স্থির চিত্র ধারণ করে। এই অভিযোগের প্রেক্ষিতেই আমরা গ্রেপ্তারি অভিযান পরিচালনা করি, মামলা রুজু করি এবং এজাহার নামীয় 2 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মানিকগঞ্জ ও ঝালকাঠিতে আলাদা সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 44 জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে ঢাকা আরিচা মহাসড়কের ফলসাকিয়া এলাকায় একটি কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে আহত হন 15 জন। এ সময় আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে চিকিৎসক গুরুতর অবস্থায় 2 জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 1 জন মারা যান। এছাড়া আরও 3 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়। ঝালকাঠিতে সকাল 10টার দিকে নলছিটি উপজেলার দপদপিয়া 0 পয়েন্ট এলাকায় বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এক একজনের বর্ণনা যেন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসার গল্প। শুধু কি খাবারের কষ্ট আর শারীরিক নির্যাতন? অনেককে অর্ধমৃত অবস্থায় ফেলে দেওয়া হয়েছে সাগরে। চোখের সামনে এমন মৃত্যু দেখে ছেড়ে দিয়েছিলেন বাঁচার স্বপ্ন। ভাগ্য সহায় তাই ফিরেছেন বাড়িতে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে মিয়ানমার থেকে ফিরে আসা কয়েকজন বাংলাদেশি জানিয়েছেন সেসব কথা। নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফুদ্দিন সবুজকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন সাফিন জাহিদ। বাড়ির মাছ খাওয়া করতাম তো সাকুদা ফল দিত, সার দিত। এমন লোমহর্ষক শারীরিক নির্যাতনের কথা জানাচ্ছিলেন 16 বছর বয়সী পারভেজ। পরিবারে বাবা মা বেঁচে না থাকায় ছোট ভাইটার জন্য স্বপ্ন দেখেছিলেন বড় কিছু করার, কিন্তু ভাগ্য ছিল না তার পক্ষে। গত 24 জুলাই সাগর থেকে উদ্ধার হয়ে বাড়ি ফেরা 9 শিশুর মধ্যে 5 জনই নারায়ণগঞ্জের নৈকাহন গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে মোশাররফ পরিবারের ছোট সন্তান। গ্রামের অনেকেই বিদেশ গিয়ে ভালো উপার্জন করছেন, এমন গল্প শুনেই স্বপ্ন বোনেন সেও। কিন্তু নিশ্চিত মৃত্যুর মুখ থেকে যেন ফিরে এসেছেন নতুন জীবনে। ভাত দিত অল্প কাটা, পানি চাইলে পানি দিত না, খুঁজলে মার দিত। ভয়ে কিছু চাইতাম না, তবু মার খেয়েছি, অনেক মার খেয়েছি। মনে হইতো যে শীত থেকে ফাল দিয়া আত্মহত্যা করি। দালাল চক্রের প্রলোভনে একই পথে পা বাড়িয়েছিলেন মাইনুদ্দিন, আজিজুল, জাইদুল ও রয়েল। তারাও বললেন সাগর থেকে উদ্ধার হবার আগ পর্যন্ত চলা বর্বর ও অমানসিক নির্যাতনের বাস্তব অভিজ্ঞতার কথা। আওলা সাইজ দিছে কাঁচা, খাইয়া পানি খাইছি। সকালে 4 কাপে 1 কাপ পানি দিছে, আর সন্ধ্যার সময় 4 কাপে 1 কাপ পানি দিছে। একজনের কাছে ফোন দিলাম, তো তোরা তো সবাই গেলি গা, আমরা তো একা রয়ে গেলাম। তবে বললো দোষ শিবে আইস না, শিবে খুব কষ্ট। ওর কথা মানলাম না, আমরা দালালের ফার্মে পুরা করে চলে গেছি। যারা ফিরে এসেছেন তাদের জন্য কাজের ব্যবস্থা করে অন্যদেরকে যেন সচেতন করা যায় সে বিষয়ে পদক্ষেপের কথা বললেন স্থানীয় সংসদ সদস্য। তাদেরকে কিভাবে কর্মসংস্থানের জোগাড় করে দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা অলরেডি হাতে নিয়েছি। অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে মিয়ানমার সমুদ্র উপকূল থেকে যে 155 জনকে উদ্ধার করা হয়েছে তার মধ্যে 40 জনই নারায়ণগঞ্জের। শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও
যেন বিপর্যস্ত হয়ে পড়েছেন সবাই। আমি এখন রাতে স্বপ্ন দেখি ওরা মারতেছে, আমার তো খুব খারাপ লাগে। সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া আর থাইল্যান্ডে যাওয়া এই গ্রামের 7 জনের চোখে মুখে যে বিষণ্ণতার ছাপ তা হয়তো কিছুদিনের মধ্যেই মুছে যাবে, কিন্তু তাদের ভাগ্য কতদিনে মুছবে তা হয়তো জানেন না কেউ। তারপরও তাদের চাওয়া দেশের আর কেউ যেন ভুল করেও ভুল পথে পা না বাড়ান। নারায়ণগঞ্জের 2500 থানার নৈকাহন গ্রাম থেকে শাফিন জাহিদ, সময় সংবাদ। বাংলা সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে প্রবল ঝোড়ো হাওয়া, গাছ চাপায় 3 জনের মৃত্যু। কক্সবাজার ও চট্টগ্রামে 7 নম্বর বিপদ সংকেত, দুর্বল হয়ে মধ্যরাতে আঘাত হানার আশঙ্কা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি, 3 জনের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ আরো 5 জন। রাজনৈতিক কর্মকাণ্ডের নামে সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী। আর্থিক অনুদান দিলেন অবরোধে ক্ষতিগ্রস্তদের। 31 জুলাই কার্যকর হবে বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়। বহু প্রতীক্ষিত সেই ক্ষণের অপেক্ষায় ছিটমহলগুলোতে এখন উৎসবের আমেজ, চলছে নানা প্রস্তুতি। এবং বাঁচার স্বপ্ন ছেড়েই দিয়েছিলেন মিয়ানমার থেকে ফিরে আসা কয়েকজন, দুঃসহ জীবনের স্মৃতিচারণ। বৈরী আবহাওয়ার কারণে 159 বাংলাদেশিকে ফিরিয়ে আনা স্থগিত। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।